পরিমাণ টাকা দিতে পারবেন। আর যদি ডিসিটির কাছে ধরা পড়ে, রিটার্ন প্রসেসিং করে ধরা পড়ে যে আপনি ট্যাক্স 1 বছরের মধ্যে ধরা পড়লো যে একজন করদাতা ট্যাক্স কম দিছে, তাহলে ডিসিটি কিন্তু তাকে একটা চিঠি দিতে পারবে। চিঠি দিয়ে তাকে বলবে যে আপনি সম্মানিত করদাতা, আপনি রিটার্ন দাখিল করেছেন, সেখানে এই ভুল পরিলক্ষিত হয় যে আপনি এত টাকা হিসাব করে হিসাবে ভুল দিছেন, তো এই টাকা আপনাকে পরিশোধ করতে অনুরোধ জানানো। এই চিঠি পাওয়ার পরে আমি যদি দেখি যে হ্যাঁ ঠিক আমি রিয়েলি ভুল করছি, তাহলে আমি ট্যাক্সটা দিয়ে দেবো এবং রিটার্নটাও কারেকশন করতে পারবো। বিষয়টা এরকম, এই জিনিসটা পড়ানো হয়েছিল কিন্তু আপনাকে। এবং আমি যখন মানুষকে এটা পড়াই, তখন বলে কি স্যার তাইলে নিজে থেকে ধরা দেওয়ার দরকার কি, আমি 180 দিনের ভিতরে ধরা দিয়া খামাখা লাভ কি, আমারে ধরুক। যেহেতু আমাকে 1 বছরের মধ্যে সে ধরতে পারবে, ধরলে ধরলে ধরুক, ধরলে আমি বাকি ট্যাক্সটা দিয়ে দেবো। আর যদি এই ভুল কারোর চোখে ধরা না পড়ে, ডিসিডির চোখে ধরা না পড়ে, তাহলে আমার এত খাইয়ে দিয়ে কি দরকার আছে। বুঝছেন, এই কথা আমারে বলে। তবে গত বছর থেকে আমি যদি 15% হায়ার ইনকাম শো করে রিটার্ন সাবমিট করি, তাহলে আমারটা অডিট হবে না। এটা আইনে বলা আছে। মানে সরকার বলছে যদি আমি কিছু বেশি ট্যাক্স পাই, তাহলে আপনার এই জ্বালা যন্ত্রণা দেব না। বুঝছেন। এখন এই যে মানে অডিট প্রসিডিওরটা কি, এই অডিট প্রসিডিওরটা আপনাকে আগেও দেখানো হয়েছে। আমরা যখন কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট পড়াই, তখন কিন্তু আপনাকে এটা দেখানো হয়েছে। তো এনবিআর একটা অডিট গাইডলাইন ইস্যু করবে, সেই অনুযায়ী অডিটটা পরিচালিত হবে। অডিট পরিচালিত হওয়া মানে আবার নতুন করে আপনার অ্যাসেসমেন্ট হওয়া, এবং এটাকে সবাই একটা ভোগান্তি মনে করে। এই এটা তো বলছি যে 15% হায়ার ইনকাম শো করলে আপনার অডিট হবে না, তবে কিছু কন্ডিশন আছে আর কি। তবে এবছরে একটা আইনে নতুন একটা জিনিস যোগ করছে। এটা এখানে জানি কোথায় লিখছি, যে আপনার ইসের পরে, অ্যাসেসমেন্ট ইয়ারের পরে যদি আপনি রিটার্ন দাখিল করেন, এই যে লেখছি, এই যে এইখানে হাওভার, এই প্রথম প্যারাতে, হাওভার ইফ রিটার্ন ফাইল্ড আফটার দি এন্ড অফ দি রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ নর্মাল রিটার্ন। আমি আমি যে বছরের যে অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন, সেই অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে যদি আমি সাবমিট না করি, এবং অ্যাসেসমেন্ট ইয়ার পার হয়ে যাওয়ার পরে যদি সাবমিট করি, তখন সেটা আর সেলফ থাকবে না। আমি সেলফে রিটার্ন দাখিল করতে পারবো না। তাহলে আমাকে নর্মালে রিটার্ন দাখিল করতে হবে। বলতে পারেন নর্মাল কি, আমাকে নর্মালি টিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে, এবং ডিসিটি আমাকে নোটিশ করবে, হিয়ারিং এ ডাকবে, খাতাপত্র প্রডিউস করার জন্য বলবে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন? নেই। তো আপনার ব্রেক কখন দিতে হয় আমাকে বললেন, সেই অনুযায়ী আমি ব্রেক দিয়ে দেবো। আর একটা স্যার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন, স্যার যত প্রশ্ন বলতে স্যার পারেন। যদি স্যার আমি ওই নির্দিষ্ট সময় দেওয়ার আগে দিতে না পারি, যদি আমি অ্যাপ্লিকেশন করি স্যার ডিসিটির কাছে স্যার, তো টাইম এক্সটেনশন করে, সেক্ষেত্রেও কি এটা নর্মালে পড়ে যাবে স্যার? না, আপনি বোঝেন নাই। আমি বুঝছি, আপনার কোশ্চেন শুনে আপনি বোঝেন নাই। শোনেন, জি আপনাকে জি। বলি। বলা হচ্ছে যে আমাদের রিটার্ন দাখিলের লাস্ট ডেট হচ্ছে কত তারিখ? হুম। 30শে নভেম্বর স্যার। হ্যাঁ, তো বলেন, চুপ করে আছেন কেন, বলেন। হ্যাঁ স্যার। 30শে নভেম্বর, থ্যাংক ইউ। আমাদের রিটার্ন দাখিলের লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর, এই যে সামনে যে 30শে নভেম্বর 2025। এখন স্যার আইন আছে, এবছরে আইন করছে যে 30শে নভেম্বরের মধ্যে কোনো ব্যক্তি, সে যদি রিটার্ন দাখিল করতে না পারে, তাহলে সে যদি কমিশনার বরাবর আবেদন করে সাদা কাগজে, যে তার এই সমস্যা, সেই সমস্যা, এই কারণে তাকে 3 মাস সময় দেওয়া হোক। আইনে বলা আছে কমিশনার পার্টিকুলার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত একজনকে সময় দিতে পারে। তাহলে 30শে নভেম্বর থেকে যখন 3 মাস গণনা হবে, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সে সময় পেল 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের জন্য। জি স্যার। তো আঠাইশে জি দাখিলে স্যার। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সে যদি রিটার্ন দাখিল করে, সে তো সেলফে করতেই পারবে। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা আপনি বোঝেন নাই। আপনি কোনটা বোঝেন নাই সেটা আমি বুঝাই দিই আপনাকে। আমি বলছি যে কোনো করদাতা যদি রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে রিটার্ন দিতে ব্যর্থ হয়, এবং রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার পার হওয়ার পরে যদি রিটার্ন দাখিল করে, সেটা সেলফ অ্যাসেসমেন্ট হবে না, সেটা হবে নর্মাল। যেমন আপনার এই ভদ্রলোক, ধরেন 3 মাস সময় চাইছে, 3 মাস সময় পাইছে, তারপরও রিটার্ন দাখিল করে নাই। এইভাবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পার হয়ে গেছে। যেই জুন পার হয়ে গেছে, আচ্ছা। তার মানে একটা অ্যাসেসমেন্ট ইয়ার পার হয়ে গেছে।
বুঝছেন আপনি? জি এখন স্যার। বুঝছেন? জি স্যার, এখন বুঝছি স্যার। হুম। যদি আগামী জুলাই আগস্টে দেয় তাহলে কিন্তু আর সে সেলফে দিতে পারবে না, পুরো বছরটা পার হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। হুম। আচ্ছা, এখন আসেন যে অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন। এইটা এখন আর নাই, এখন 100% সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাওয়াতে এই ধারাটা অকার্যকর হয়ে গেছে, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, তার মানে এটা হলো এক্সপার্টি অ্যাসেসমেন্ট, এটা আর একটা নাম, বাংলা হচ্ছে একতরফা কর নির্ধারণ। মানে ধরেন এক ভদ্রলোক রিটার্নই দিল না, বা তার কাছে রিটার্ন চাইলো সে রিটার্ন দিল না, তাকে নোটিশ করলো সে আসলো না, তা ডিসিটি কতদিন এরকম চাইছে বসে থাকবে? এক পর্যায়ে ডিসিটি যা ভালো মনে করে একটা অ্যাসেসমেন্ট করে ট্যাক্স পাঠিয়ে দিবে, যে আপনার এত টাকা ট্যাক্স হয়েছে, আপনাকে এতবার নোটিশ করছি, আপনি রিটার্ন দাখিল করেন নাই, তারপরে আপনাকে রিটার্ন দাখিল করার নোটিশ করছি তাও রিটার্ন দাখিল করেন নাই, এরপরে আপনাকে হিয়ারিংয়ে নোটিশ করছি তাও আসেন নাই, এরপরে আপনাকে খাতাপত্র চেয়ে নোটিশ করছি তাও আপনি খাতাপত্র প্রডিউস করেন নাই, এতগুলো ব্যর্থতার কারণে আমার আর কোনো অল্টারনেটিভ নাই, আমি এখন একতরফাভাবে যা ভালো মনে করি আমি আপনার একটা অ্যাসেসমেন্ট করে দিলাম। এখন এটার নাম হলো একতরফা কর নির্ধারণ। মানে করদাতা কোনো সুযোগ গ্রহণ করলো না, মানে করদাতাকে যে সুযোগ দিচ্ছিল আপনার কত ইনকাম সেটা আপনি বলেন, আপনার কি আয় থেকে আয় এটা বলেন, সেইভাবে আমরা অ্যাসেসমেন্ট করি নর্মালের ক্ষেত্রে, নর্মাল রিটার্নের ক্ষেত্রে। আর যদি অডিটে পড়ার পরেও সে এরকম মানে নন কমপ্লায়েন্সে যায় যে ইনকাম ট্যাক্স অফিস থেকে যত নোটিশই আসুক সে কোনো দাম দিচ্ছে না, তো ডিসিটি কতদিন বসে থাকবে এরকম? এক পর্যায়ে সে তখন এই বেড জাজমেন্ট করে ফেলবে, যদিও নাম একতরফা কর নির্ধারণ, এবং এই অ্যাসেসমেন্টগুলো সাধারণত ব্যাড অ্যাসেসমেন্টই হয়ে থাকে, কারণ ডিসিটি যদি মানে একপাক্ষিক একটা অ্যাসেসমেন্ট হয় সেটা তো আর ভালো হয় না, এটা তো আপনিও বোঝেন তাই না? কিন্তু নামকরণ কিন্তু বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, ভাবখানা এমন যে ডিসিটি যেন রাগ হইয়া কোনো অ্যাসেসমেন্ট না করে, আমি যাইতে পারি নাই, আমাকে এতবার ডাকছে আমি যাই নাই, রাগ হইয়া একটা যাচ্ছে তাই অ্যাসেসমেন্ট করে দিল, সেটা যেন না হয়। এই জন্য নামকরণটা করছে খুব সুন্দর, বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। মানে আমার উপরে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কিছু নাই, সে যে একতরফাভাবে কর নির্ধারণ করতেছে সেটা যেন একদম বেস্ট জাজমেন্ট হয়ে থাকে হয়, বুঝছেন? নামের সাথে কামের কোনো সম্পর্ক নাই। তারপরে আসেন প্রভিশনাল অ্যাসেসমেন্ট। প্রভিশনাল অ্যাসেসমেন্টটা মূলত যদি কেউ রিটার্নের সাথে যে ট্যাক্স দেওয়ার কথা এটা যদি না দিয়ে থাকে বা আদৌ রিটার্ন দাখিল না করে থাকে, তখন ডিসিটি গতবারের ভিত্তিতে বা রিটার্নের ভিত্তিতে একটা সামারি ম্যানারে একটা অ্যাসেসমেন্ট করে, ওটা কি বলে প্রভিশনাল অ্যাসেসমেন্ট, এটা জাস্ট টু কালেক্ট দ্য ট্যাক্স, যে টাকা ট্যাক্স পাও না ওইটা আদায় করার জন্য, এটা এর চেয়ে বেশি কিছু না আর কি। তারপরে অ্যাসেসমেন্ট অফ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম বা সিএ ফার্ম যেগুলো পার্টনারশিপ আছে তাদের অ্যাসেসমেন্ট আলাদাভাবে হয় এবং পার্টনারের অ্যাসেসমেন্ট হয় আলাদাভাবে। এবং একটা সিএ ফার্মের বা একটা পার্টনারশিপ ফার্মের যে অ্যাসেসমেন্ট হওয়ার পরে তার যে ট্যাক্স এবং তার যে প্রফিট, ওই প্রফিটটা অ্যালোকেশন হয় অ্যামং দ্য পার্টনার। এই এরপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে অ্যাসেসমেন্ট ইন কেস অফ সাকসেশন অফ বিজনেস আদারওয়াইজ দেন অন ডেথ। মৃত্যু ব্যতীত যদি কোনো ব্যবসা সাকসিড করে, সাকসিড করে মনে ধরেন একজন বয়স্ক মানুষ, সে অনেক দিন ধরে কাপড়ের ব্যবসা করতেছিল, তো এখন সে বয়স হয়ে গেছে তার 80 বছর, এখন সে আর ঠিকমতো দোকান চালাতে পারে না, ব্যবসা চালাতে পারে না, তো সে ঠিক করছে তার নাতিরে নাতিরে ব্যবসা বুঝাইয়া দিয়া সে রিটায়ার করবে। তো এখন নানা যদি নাতিরে ব্যবসা বুঝাইয়া দেয় যে তুই এখন সাকসিড কর, আমি তো বয়স হয়ে গেছে আমি আর চালাতে পারবো না, তার মানে ব্যবসাটা ওই নামেই আছে, যে নামে ব্যবসা ছিল সেই নামেই আছে, মালিক চেঞ্জ হয়ে গেছে। এবং ওই মালিক চেঞ্জ হয়েছে কি দোকানটা বিক্রি হয়ে গেছে না, দোকানটা সাকসেশন হয়েছে, মানে উত্তরাধিকারদের মধ্যে মানে দোকানের মালিকানা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য বলছে যে যদি যখন এইটা সাকসেশনটা হবে তখন আগের মালিকের উপরে যে একটা খণ্ডের অ্যাসেসমেন্ট হবে, আর এরপর থেকে তো নতুন যিনি মানে সাকসেসর তার উপরে হবে, মানে সাকসেসর আর প্রিডিসিসর।
পিডিসিএসআর মানে পূর্বসূরি। তো পূর্বসূরি যে পর্যন্ত আয় করছে সেই পর্যন্ত তার একটা অ্যাসেসমেন্ট হবে, এরপর থেকে সব সাকসেসরের উপরে হবে। আর সাকসেসর যখন এটা টেক ওভার করবে ব্যবসাটা, সে যেন বুঝে নেয় যে ইনকাম ট্যাক্স আমার পিডিসিএসআরের কাছে, আমার নানার কাছে বা দাদার কাছে কত টাকা ট্যাক্স পাওনা আছে। যদি মানে আগের মালিককে খুঁজে পাওয়া না যায়, তাহলে কিন্তু নতুন মালিককে সেই ট্যাক্সটা দিতে হবে। আইনে সে কথাই বলা। তারপরে আসেন অ্যাসেসমেন্ট ইন কেস অফ ডিসকন্টিনিউড বিজনেস। ব্যবসা যদি বন্ধ করে দেয়, কেউ যদি ব্যবসা চিরতরে বন্ধ করে দেয়, তাহলে বন্ধ করার 15 দিন আগে ডিসিটিকে জানাতে হবে উইথ রিটার্ন। ওই ওই খণ্ডের বা ওই ভগ্নাংশের রিটার্ন, যে কয়দিন ব্যবসা হয়েছিল ওই বছরে ওই কয়দিনের একটা রিটার্ন দিয়ে দিতে হবে, লাস্ট রিটার্ন। সে ব্যবসা বন্ধ করে দিছে, এবং ডিসিটি তাকে তখন ওইটা তড়িঘড়ি তার একটা অ্যাসেসমেন্ট করে দেবে। এবং এইটার নাম হলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। কারণ একটা লোক ব্যবসা বন্ধ করে দিছে, ডিসিটিকে বলছে আমি ব্যবসা বন্ধ করে দিছি, আমার কাছে যা দেনা পাওনা আছে লয়ে লন, নাইলে কিন্তু আমার এবার খুঁজে পাবেন না, ওই ঠিকানায় আমাকে আর পাবেন না। তখন ডিসিটি ধরিমরি পড়ি সব কাজ বাদ দিয়া এর অ্যাসেসমেন্টটা আগে করে দেয়। এই জন্য এটার নাম এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। এবং আইনে বলছে সে যদি মানে এই 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাইতে ব্যর্থ হয়, তাহলে ডিসিটি কিন্তু তাকে জরিমানা করতে পারে। তার আগের বছর যা ট্যাক্স হয়েছিল তার সমপরিমাণ টাকা পর্যন্ত তাকে জরিমানা করতে পারে। এই, তাহলে 7 নম্বর নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, এরপরে দেখেন অ্যাসেসমেন্ট ইন কেস অফ পার্সন লিভিং বাংলাদেশ। কোনো ব্যক্তি যদি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যায় এবং ডিসিটিকে যদি বলে যায় যে টাটা বাই বাই, আমি চলে যাচ্ছি, তো আমার কাছে যা দেনা পাওনা লয়ে লন, নাহলে কিন্তু আর পাবেন না, আমার DB1 লটারি হয়ে গেছে বা কিছু ইত্যাদি। তো এখন, তো এই যে পার্সন লিভিং বাংলাদেশ, যে ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, সে যখন ডিসিটিকে জানায়, ডিসিটি তখন তড়িঘড়ি করে তার একটা লাস্ট অ্যাসেসমেন্ট করে দেয়, এবং যাতে করে তার যা ট্যাক্স পাওনা হবে সেটা সে পরিশোধ করে তারপরে ফ্লাইটে উঠতে পারে। তা নর্মালি এই এই ধারাটা আসলে বিদেশিদের জন্য প্রযোজ্য। যে সমস্ত বিদেশিরা বাংলাদেশে চাকরি বাকরি নিয়ে আসে, এনজিওতে আসে বা বিভিন্ন জায়গায়, তারা যখন বাংলাদেশ থেকে চলে যায়, তখন তারা কিন্তু এই ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে তারপরে প্লেনে ওঠে। যে বাংলাদেশে আমি 10 বছর ছিলাম বা 5 বছর ছিলাম, আমার টেনিউর ছিল ওখানে 5 বছর, ওইটার পরে এখন আমার পোস্টিং হয়েছে সাউথ কোরিয়া। তো এরপরে সে কোরিয়া যাবে, তো বাংলাদেশ থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যায় যে বাংলাদেশ সরকার যেন তার কাছে কোনো টাকা পয়সা না পায়। এই, বুঝছেন? জি স্যার। এরপরে আসেন মৃত ব্যক্তির কর নির্ধারণ। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই যেদিন মারা গেছে তার আগের দিন পর্যন্ত তার যে ইনকাম সেটার উপরে একটা অ্যাসেসমেন্ট হবে। এবং এই অ্যাসেসমেন্ট তো তাকে নোটিশ করা যাবে না, তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তার বড় ছেলে বা তার ওয়াইফ বা তার বড় মেয়ে যে কম্পিটেন্ট, তাকে একটা চিঠি দেয় ডিসিটি যে আপনার মৃত পিতার উত্তরাধিকারী হিসেবে আপনাকে আমরা মনোনীত করিলাম, আপনার পিতার অসম্পন্ন কাজ এখন মানে আপনাকেই সম্পন্ন করতে হবে, আপনাকেই আমরা ডাকবো। এবং ওই ওই যতটুকু তার ইনকাম ছিল সর্বশেষ ওইটার উপরে একটা লাস্ট অ্যাসেসমেন্ট হবে আর কি। এবং আইনে বলা আছে যিনি মারা গেছেন তিনি ইনকাম ট্যাক্সের যত পাওনা রেখে মারা গেছেন, এবং এই লাস্ট যেদিন মারা গেছেন তার আগের দিন পর্যন্ত যে ইনকাম সর্বশেষ, এইটার উপরে যে ট্যাক্স অ্যাসেস হবে, এইটা তাকে দিতে হবে। তার সহায় সম্পদ বিক্রি করে হলেও এই টাকাটা দিতে হবে, সরকারি পাওনা। এবং যদি দেখা যায় সরকার তার কাছে 4-5 বছরের ট্যাক্স পায় হলো 3-4 কোটি টাকা, আর সে সম্পদ রেখে গেছে মোট 1.5 কোটি টাকা, তাইলে তার সব সব সহায় সম্পদ বিক্রি করে ইনকাম ট্যাক্সের যে পাওনা যতটুকু শোধ করা যায় যাবে, আর যা না যায় সেটা মাপ, এরকম বিষয়টা আর কি। তার মানে চিন্তা করে দেখেন, মারা গেলে যে ভাই বোন মানে ভাগাভাগি শুরু করে দেয় যে কে কত পাবে, অংশ কি পাবে, ওই ভাগাভাগি পরে, আগে সরকারের পাওনা আছে কিনা সেইটা আগে দেখতে হবে। বুঝছেন? তো সরকারও চাললো না, ফ্যামিলিও চাললো হ্যাঁ, হ্যাঁ, কি? তো সরকারও চাললো না, এদিকে ফ্যামিলিও চাললো না, তুমি তো বিচার হুম। মৃত ব্যক্তির ইনকাম নিয়ে তোমার হ্যাঁ, সুতরাং মারা গেলেও কিন্তু মানে শান্তি নাই। হুম। এরপরে দেখেন স্পট অ্যাসেসমেন্ট। স্পট অ্যাসেসমেন্ট মানে হলো যে ডিসিটি স্পটে চলে যাবে,
যেখানে নতুন নতুন দোকান গজায় উঠছে, নতুন নতুন ব্যবসা স্থল গজায় উঠছে, সেই সব জায়গায় মানে ডিসিটি চলে যাবে, গিয়ে বলবে যে ভাই সাহেব আপনি রিটার্ন দেন কিনা, আপনার টিন আছে কিনা, আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি আপনাকে ভুলাইয়া ভালাইয়া আপনাকে মানে এই ইনকাম ট্যাক্স যে ভালো, এটা যে দেওয়া উচিত আপনার, এটা যে আপনার নাগরিক দায়িত্ব, এই জিনিসগুলো বুঝাইয়া তার কাছ থেকে মানে ট্যাক্স আনা। এইটাই আর কি, মানে ডিসিটি খালি ঘরে বসে থাকবে, তাকে মাঠে পাঠানোর একটা মানে পদ্ধতি হচ্ছে এইটা আর কি। বুঝছেন? স্পটে গিয়ে অ্যাসেসমেন্ট করবে। এরপরে আসেন স্কেপড অ্যাসেসমেন্ট, মানে কর ফাঁকি। যদি মানে কর ফাঁকি ধরা পড়ে, যে কেউ আয় গোপন করছে, সম্পদ গোপন করছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে 6 বছরের মধ্যে যদি এই কর ফাঁকিটা ধরা পড়ে, তাহলে ডিসিটি 212 ধারায় তাকে নোটিশ করে তার পিছনের ওই রিটার্নগুলো আবার পুনর্মোচন করতে পারবে। অ্যাসেসমেন্ট হয়ে গেছে কিন্তু এখন কর ফাঁকি ধরা পড়ছে। যখন অ্যাসেসমেন্ট হয়েছে তখন তো কর ফাঁকি ধরা পড়ে নাই, এখন ধরা পড়ছে, তাইলে কি ওই বছর কি আবার নতুন করে অ্যাসেসমেন্ট করা যাবে? উত্তর হলো ইয়েস। বুঝছেন? কিন্তু 6 বছর হচ্ছে, 6 বছরের পিছন ব্যাকে ডিসিটি যেতে পারে না। যেতে পারবে মানে 6 বছরের পিছনেও যদি এরকম কোনো গোপনকৃত সম্পদ থাকে বা গোপন আয় থাকে, তাহলে সেটাকে 6 বছরের মধ্যে এনে জবাই করতে পারবে। বুঝছেন? এই জায়গাটা বুঝছেন আপনি? যদিও আপনার পরীক্ষায় এমসিকিউ আসে যে ডিসিটি কত বছর পর্যন্ত ব্যাকে গিয়ে কোনো অ্যাসেস হয়ে যাওয়া অ্যাসেসমেন্ট রিওপেন করতে পারে আন্ডার সেকশন 212, উত্তর হলো 6 ইয়ার্স। তাই না? জি স্যার। এইগুলো অত ইম্পর্টেন্ট না, অ্যাসেসমেন্ট অফ মাইনর, লুনেটিক, ইডিয়েট ইত্যাদি, এগুলো অত ইম্পর্টেন্ট না। হুম। তো এটা হলো মাইনরের অ্যাসেসমেন্ট হবে মেজরের হাতে, মানে মাইনর 18 বছর পূর্ণ না হলে তো সে ই হবে না, প্রাপ্তবয়স্ক হবে না। তো যতদিন না হয় ততদিন পর্যন্ত তার যদি কোনো ইনকাম থাকে সেটা তার বাবার হাতে বা মার হাতে ট্যাক্স হবে আর কি, এরকম বিষয়টা। তারপরে দেখেন অ্যাসেসমেন্ট অফ নন রেসিডেন্ট শিপিং। বাংলাদেশে যে চিটাগাং পোর্টে যে বিদেশি জাহাজগুলো, তো বিদেশি পতাকাবাহী জাহাজ, তারা যখন বাংলাদেশ থেকে মাল ক্যারি করে পোর্ট ছেড়ে অন্য পোর্টে যাবে, সিঙ্গাপুর যাবে বা কোথাও যাবে, তখন জাহাজে কি পরিমাণ ওই যা মাল তুললো তার ভাড়া কত, ওই ভাড়ার উপরে তাদেরকে 8% ট্যাক্স দিলে তখন জাহাজ ছাড়ার অনুমতি পাবে। এবং এটা কাস্টম অথরিটি এটা এনশিওর করে। চিটাগাংয়ের কাস্টমস কমিশনার এটা এনশিওর করে যে প্রতিটা বিদেশি পতাকাবাহী জাহাজ যখন চিটাগাং পোর্ট ছেড়ে যাবে তখন 8% ট্যাক্স দিতে হবে। কিসের উপরে 8% দিবে? এই যে জাহাজে যে মাল তুললো, বাংলাদেশ থেকে কিছু মাল যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, কোথাও যাচ্ছে, তো এই মালের ভাড়া কত, জাহাজ ভাড়া কত, জাহাজ ভাড়া ধরেন 10 লাখ টাকা বা 1 কোটি টাকা, যাই হোক, ওইটার উপরে 8% ট্যাক্স দিলে তখন এইটাই ফাইনাল আর কি, মানে 8% ট্যাক্স দিলে জাহাজ ছেড়ে যাবে, আর কোনো ট্যাক্স নাই। আবার যদি আবার আসে, আবার মাল ভরে, আবার ট্যাক্স দিবে। তবে যে দেশের পতাকাবাহী জাহাজ, ওই দেশের সাথে বাংলাদেশের যদি দ্বৈত কর পরিহার চুক্তি থাকে, তাহলে এই রেটটা অর্ধেক, রেটটা 4%, 8-এর জায়গায় 4, অর্ধেক। এখন বলতে পারেন কোন কোন দেশের সাথে আমাদের এরকম দ্বৈত কর পরিহার চুক্তি আছে, তো দেখাবো, আজকে না হয় আগামী ক্লাসে দেখাবো। ঠিক আছে। এয়ারলাইন্সও তাই, নন রেসিডেন্ট এয়ারলাইন্স মানে বিদেশি এয়ারলাইন্স যেগুলো বাংলাদেশে মাটি স্পর্শ করে, বাংলাদেশে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে, তো সেই বিদেশি যে এয়ারলাইন্সগুলো, তাদের সাথে যদি আমাদের দ্বৈত কর পরিহার চুক্তি না থাকে বিদেশের সাথে, তাহলে তাদের 3% ট্যাক্স দিতে হয়, মানে টোটাল টিকিট সেলের উপরে 3% ট্যাক্স দিতে হয়। আর যদি দ্বৈত কর পরিহার চুক্তি থাকে তাহলে নো ট্যাক্স। এবং আমার জানা মতে বাংলাদেশে যে প্লেনগুলো আসে, যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, প্রত্যেকটা দেশের সাথে আপনার মানে চুক্তি আছে, দ্বৈত কর পরিহার চুক্তি। মানে দ্বৈত কর হবে না, মানে ধরেন সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের
ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আছে। তার মানে কি? মানে বিমান যে সিঙ্গাপুরে যায় আসে, সিঙ্গাপুরে বিমানের অফিস আছে, সেখান থেকে টিকিট বিক্রি হয়, সেখানে যে ব্যবসা আছে সিঙ্গাপুরে, বিমানের ব্যবসা আছে, তাহলে বিমানকেও সিঙ্গাপুরে ট্যাক্স দিতে হবে না, আর সিঙ্গাপুরকে এয়ারলাইন্সকেও বাংলাদেশে ট্যাক্স দিতে হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও ট্যাক্স দিতে হবে না, ওই রিসিপ্রোকাল আর কি, দ্বিপাক্ষিক, পারস্পরিক। বুঝছেন? জি স্যার। তো আমরা একটা ব্রেকে যাচ্ছি। লাস্ট হচ্ছে যে বার টু রেইজ কোশ্চেন অ্যাগেইনস্ট অ্যাসেসমেন্ট। একটা অ্যাসেসমেন্ট যদি হয়ে যায়, তো সেইটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট নাক গলাইতে পারবে না, এরকম একটা ব্যারিয়ার এখানে দেওয়া আছে। যে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে অন্য কোনো ডিপার্টমেন্ট তাদের কোনো অথরিটি দেওয়া হয়নি। শুধুমাত্র এটা নিয়ে নাক গলাইতে পারবে কে কে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ট্যাক্স অথরিটি পারবে, ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল পারবে, সুপ্রিম কোর্ট পারবে। এর বাইরে অন্য কোনো ডিপার্টমেন্ট পারবে না। এরকম করা হয়েছে আর কি। যাই হোক, অন্য কোনো অথরিটি এটা মানে চ্যালেঞ্জ করতে পারবে না। এই, তাহলে তিনটা জিনিস আমরা শেষ করলাম কি কি? এক নম্বরে হচ্ছে ট্যাক্স প্ল্যানিং, দুই নম্বরে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, তিন নম্বরে হচ্ছে মানে টাইপস অফ অ্যাসেসমেন্ট, মানে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি। ঠিক আছে? আর তো শিপিং এর যে এক্সাম্পলটা হ্যাঁ, দিছিলেন এটার মধ্যে, কোনটা কোনটা? শিপিং এর যে চট্টগ্রামে যে আমাদের শিপিং, এই হ্যাঁ হ্যাঁ শিপিং, পতাকাবাহী যে জাহাজগুলো আছে, এই যে ওটার শিপিং, মধ্যে প্রায় হ্যাঁ। 8%টা কি আমি স্যার শিপের ভাড়ার উপরে ধরবো নাকি পণ্যের উপরে, যে পণ্যগুলো না ওইটার উপরে? এটা যে তো একটু পণ্য সে জানি। ক্যারি করতেছে, সেই পণ্যের একটা ভাড়া তো জাহাজ ভাড়া আছে না? জি স্যার। জাহাজের ইনকাম কি? জাহাজের ইনকাম জাহাজ ভাড়া, এটুক তো বোঝেন। জি স্যার। ওই ভাড়ার 8%, ওকে। ডাইরেক্ট 8%। এমন না যে ওই ভাড়া থেকে তেল খরচ বাদ যাবে, তারপরে ক্যাপ্টেনের বেতন বাদ যাবে, কোনো কিছু বাদ যাবে না, ডাইরেক্ট 8, ভেরি ইজি ক্যালকুলেশন। এই জন্য তো পার্সেন্টেজটা 8 বা 4। বুঝেন না? আর যদি নন রেসিডেন্ট কোম্পানি হইতো, কোম্পানি তো ট্যাক্সের 27.5%। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। ঠিক আছে, তাইলে আমরা একটা ব্রেকে যাই, 15 মিনিটের মতো একটা ব্রেক, নামাজের ব্রেক। ব্রেকের পরে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব, মানে দরকার হয় পেনাল্টি অ্যান্ড প্রসিকিউশনে যাব, জেল জরিমানা। ঠিক আছে? এইভাবে আজকে হয়তো অনেকগুলা টপিকস কাভার হবে। বুঝছেন? জি স্যার। ঠিক আছে, তাইলে আপনারা 8টা 55 থেকে 9টার মধ্যে চলে আইসেন। ওকে।
আচ্ছা, এটা তো শেষ হলো। হুম। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে। তাহলে এখন আমাদের হচ্ছে পেনাল্টি অ্যান্ড প্রসিকিউশন ফর ভায়োলেশন অফ ট্যাক্স ল। ট্যাক্স ল ভায়োলেশনের কারণে জেল জরিমানা কি হতে পারে, বুঝছেন? এটা একটু একটা একটা করে আমরা দেখি। এক নাম্বার এক নাম্বারে হচ্ছে পেনাল্টি ফর ফেলিওর টু ফাইল রিটার্ন। এটা অলরেডি পড়ানো হয়ে গেছে। আপনাদের রিটার্ন পড়ানো হয়েছে না, রিটার্ন? জি স্যার। হুম। তো রিটার্ন যেদিন পড়াই সেদিনই কিন্তু আপনাকে দেখাইছিলাম যে রিটার্ন সাবমিট না করলে তার জন্য কি জেল জরিমানা হতে পারে। তো প্রথম কথা হলো যে রিটার্ন দাখিল না করার জন্য জরিমানা হতে পারে, সেটা গত বছর যা ট্যাক্স হয়েছিল তার 10%, অথবা 1,000 এর মধ্যে যেটা বেশি, প্লাস টাকা টাকা 50 পার ডে অফ ডিফল্ট। মানে প্রতিদিনের জন্য 50 টাকা, যতদিন বিলম্ব করবে প্রতিদিনের জন্য 50 টাকা করে। এই হচ্ছে মানে রিটার্ন দাখিল না করার জন্য যে জরিমানা, সেটার হিসাব হচ্ছে এইটা। কিন্তু 2 নম্বরে এবং 3 নম্বরে, সেকেন্ড এবং থার্ড প্যারায় আরো দুইটা কথা বলা আছে। সেটা হলো কোনো ব্যক্তি করদাতা, সে যদি একদম নূতন করদাতা যে আগে কখনো রিটার্ন দাখিল করে নাই, সে বুঝতে পারে না যে তার রিটার্ন দাখিল করার কথা ছিল, সেক্ষেত্রে তার জন্য এটা সর্বোচ্চ 5,000 টাকা। মানে দেখা যাবে দিন গড়লে প্রায় 1.5-2 লাখ টাকা চলে আসে। তো সেটা হবে না। নতুন করদাতাদের জন্য, নতুন ব্যক্তি করদাতাদের জন্য এটা একটু শর্ত শিথিল। সেখানে বলছে যার যদি 5,000 টাকার বেশি আসে উপরের হিসাবে, তাহলে সর্বোচ্চ 5,000। আর 5,000-এর নিচে আসলে ঠিক আছে, নিচেরটাই হবে, কিন্তু নট মোর দ্যান 5,000। আর নিচে থার্ড প্যারাতে যেটা বলছে যে যারা পুরাতন করদাতা, যারা বরাবর রিটার্ন দাখিল করে ট্যাক্স দেয়, মাঝখানে হয়তো 1 বছর রিটার্ন দাখিল করে নাই, সেক্ষেত্রে তার কত টাকা জরিমানা হতে পারে। সেক্ষেত্রে বলছে তার ওই যে বছর রিটার্ন দাখিল করে নাই, তার আগের বছরে যা ট্যাক্স হয়েছিল তার 50%, অথবা 1,000, এই দুইটার মধ্যে যেটা বেশি তার বেশি হবে না। বাট হিসাব সব ক্ষেত্রে প্রথম প্যারার নিয়মে হবে। দেখেন বুঝতে পারলেন কিনা। ঠিক আছে। আচ্ছা, মানে এটা ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু এটা এটা থেকে কমন একটা পরীক্ষা কোশ্চেন আসে যে রিটার্ন দাখিল না করার কারণে কি পরিমাণ জরিমানা হতে পারে। আপনার 2-3টা অল্টারনেটিভ দিল, আপনি এটা কোনটার মধ্যে টিক চিহ্ন দিবেন। তো সুতরাং ভালো করে যদি একটু না বোঝেন, তাহলে কিন্তু সমস্যা পরীক্ষার সময়। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে পেনাল্টি ফর ফেলিওর টু ফাইল উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বা টিডিএস রিটার্ন, যেটা বছরে কতবার দিতে হয়? হুম। স্যার, বুঝি না স্যার প্রশ্ন। এই যে 2 নম্বরটা হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন যদি সময় মতো দেয়া না হয়,
উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন তো বোঝেন নাকি? হুম, সেদিন পড়ানো হয়েছে তো। বা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের আরেকটা নাম হচ্ছে টিডিএস রিটার্ন, বা বাংলা হচ্ছে উৎসে কর কর্তনের রিটার্ন। তো এই রিটার্ন দাখিলেরও বাধ্যবাধকতা আছে। তো এটা যদি সাবমিট করা না হয় তাহলে এটার কারণেও জরিমানা হতে পারে। আপনাকে আমি একটা কোশ্চেন করছি যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন মানে বছরে কতবার সাবমিট করতে হয়? জোরে বলেন। কোয়ার্টারলি দিতে হবে। হ্যাঁ, কোয়ার্টারলি দিতে হয় এখন। বর্তমান আইন অনুযায়ী কোয়ার্টারলি দিতে হয়, মানে প্রতি 3 মাস পর পর। আর গতবারের আইন অনুযায়ী মান্থলি দিতে হতো, প্রতি মাসে দিতে হতো। বুঝছেন? কোয়ার্টারলি রিটার্ন দিতে হতো গতবারের নিয়ম অনুযায়ী প্রতি মাসে। আর সেই নিয়মটা এবারের বাজেটে চেঞ্জ করে করছে কোয়ার্টারলি, প্রতি 3 মাস অন্তর অন্তর। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে ঠিক আছে 3 মাস অন্তর অন্তর কত তারিখের মধ্যে দিতে হবে? হুম? কোয়ার্টার শেষ হওয়ার 15 দিনের ভিতরে। না, হয় নাই। 31 মার্চ, তারপর 30 জুন। না না, হয় নাই। আমি আপনাকে কোশ্চেন করছি যে একটা কোয়ার্টার শেষ হবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা একটা কোয়ার্টার। এই কোয়ার্টার শেষ হওয়ার কতদিনের মধ্যে এই উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা ইনকাম ট্যাক্স অফিসে সাবমিট করতে হবে? 15 দিন। 15 দিনের মধ্যে। হয় নাই, হয় নাই, পরীক্ষায় ফেল। বই দিন। কতদিন? কেন, এটা দেখানো হয়েছিল তো আপনাদের সেদিন যে টিডিএস পড়াইলাম, টিডিএস এর শীটটা যদি আপনার সামনে থাকে তাইলে একটু খোলেন তো, দেখেন তো। কি পাইছেন? হুম? জি স্যার, 25শে অক্টোবর। এই যে পাইছেন, ঠিক আছে। এই কথাটাই জানতে চাইছিলাম, তাহলে আপনি পরীক্ষায় লিখবেন কি? আমি আপনাকে কোশ্চেন করছি যে প্রতি 3 মাস শেষ হওয়ার পরবর্তী মাসের কত তারিখের মধ্যে আপনাকে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। কেউ কেউ বলছেন 15 তারিখের মধ্যে, এটা হয় নাই, হবে 25 তারিখের মধ্যে। প্রতি 3 মাস শেষ হওয়ার পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে এই উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হয়, এটা হচ্ছে নিয়ম। আর গতবারে আইন ছিল প্রতি মাসে দিতে হবে 25 তারিখের মধ্যে, আগের মাসের রিটার্নটা পরের মাসের 25 তারিখের মধ্যে দিতে হবে। বুঝছেন? তো এই যে দিতে হবে ভালো কথা, কেমন কেউ দিল না তার জন্য কি জরিমানা হতে পারে? ওই কোম্পানির বা ওই পার্টনারশিপ ফার্ম যাদের উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, তাদের মানে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন যদি কোনোটা মানে জমা না দেয় তার জন্য কি পরিমাণ জরিমানা হতে পারে? সেখানে বলছে যে গতবার যা ট্যাক্স হয়েছিল এই কোম্পানির, তার 10% অথবা 5,000 টাকা এর মধ্যে যেটা বেশি, প্লাস যে কয় মাস বিলম্ব করবে প্রতি মাসের জন্য 1,000 টাকা। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝছেন? এখন আপনার এমসিকিউ তো এখন এইসব জায়গা দিয়ে এমসিকিউ করা, কোশ্চেন করা খুব ইজি। আপনার পরীক্ষা কবে? কি মাসে পরীক্ষা? সেপ্টেম্বরের 7 তারিখ থেকে শুরু। সেপ্টেম্বরে? 7 তারিখ থেকে শুরু। ও, আচ্ছা। তারপরে দেখেন পেনাল্টি ফর ফেলিওর টু ইস্যু ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট, 3 নাম্বার। মানে ট্যাক্স কাটার পরে ট্যাক্স টিডিএস সার্টিফিকেট ইস্যু করতে হয়। তো
তো যদি সেটা ইস্যু না করে তাহলে ডিসিটি জরিমানা করতে পারে। এবং এই যে জরিমানাগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো ডিসিটি করতে পারে। করতে পারে মানে নাও পারে, নট ম্যান্ডেটরি। একটাই শুধু ম্যান্ডেটরি, সেটা হলো, সেটা একটু পরে আসতেছে। কর ফাঁকির কারণে যদি জরিমানা করা হয় ওটা ম্যান্ডেটরি, কর ফাঁকি যদি সংঘটিত হয় ওটার কারণে যে জরিমানা ওটা ম্যান্ডেটরি, মাস্ট। তাহলে টিডিএস সার্টিফিকেট যদি ইস্যু না করা হয়, ফেলিওর টু ইস্যু টিডিএস সার্টিফিকেট, সেক্ষেত্রে ডিসিটি জরিমানা করতে পারে 5,000 টাকা পর্যন্ত। পরবর্তী আরও 1,000 টাকা করে, মানে প্রতি মাসে হয়তো মানে যোগ করতে পারে এরকম। বাট এই এই ধরনের পেনাল্টি 3 নাম্বার যেটা, এটা আমরা দেখি নেই কখনো, মানে এগুলো নট ভেরি কমন। বাট 1 নাম্বারটা ভেরি কমন। 1 নাম্বার হচ্ছে রিটার্ন দাখিল না করার জরিমানা। এইটা ইনকাম ট্যাক্স অফিসে খুব প্রচলিত, বুঝছেন? এই জন্য বলছি ওটা খুবই ইম্পর্টেন্ট 1 নাম্বারটা। 2 নাম্বারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তা 2 নাম্বারটা এখন আর কোনো কোম্পানি এই ভুল করে না, প্রত্যেকটা কোম্পানি। আমি গতবারও দেখছি যে সবাই 12 মাসে 12টা রিটার্ন দিয়ে দেয়। কারণ না দিয়ে দিলে জরিমানার পরিমাণটা এত বেশি, তো সুতরাং ওই ধরনের ঝামেলায় কেউ যায় না। তো এটা গেল। 3 নাম্বারটা আনকমন, এটা খুব একটা কমন না। আর 4 নাম্বারটা হচ্ছে পেনাল্টি ফর ফেলিওর টু ফার্নিশ ইনফরমেশন অ্যাজ রিকোয়ার্ড আন্ডার সেকশন 200। মানে তথ্য চেয়ে যদি তথ্য না পায়, ডিসিটি ধরেন একটা ব্যাংকের ম্যানেজারের কাছে তথ্য চাইলো যে আপনার ব্যাংকে আমার যে ক্লায়েন্ট, আমার যে করদাতা, তার কোনো অ্যাকাউন্ট আছে কিনা, এফডিআর আছে কিনা, এগুলো আমাকে তথ্য দেন। এই তথ্য চাইয়া নোটিশ করার পরেও যদি ব্যাংক ম্যানেজার গড়িমসি করে, তথ্য দিতে না চায়, বিলম্ব করে, তার জন্য জরিমানার বিধান আছে। তাহলে ডিসিটি ওই ব্যাংকের ম্যানেজারকে 50,000 টাকা জরিমানা করতে পারে ইনস্ট্যান্টলি। এবং যতদিন সে তথ্য দিতে দেরি করবে প্রতিদিনের জন্য 500 টাকা। বুঝছেন? এই পেনাল্টিটা একটু ভালো করে দেখেন, এখান থেকে কোশ্চেন করা যায়, প্রত্যেকটাতে কোশ্চেন করা যায়। আপনার এমসিকিউ বা সত্য মিথ্যা, এগুলো আপনার প্রতিটা দিয়ে করা যায়। পেনাল্টি ফর নট মেনটেনিং অ্যাকাউন্টস ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার। আইনে বলা আছে যে অ্যাকাউন্টস টু বি মেনটেন্ড অ্যাজ পার আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যান্ড টু বি রিপোর্টেড অ্যাজ পার আইএফআরএস। এখন যদি আইএফআরএস আইএএস এগুলো ফলো না করে আপনি যদি অ্যাকাউন্ট মেনটেন করা হয়, তাহলে তার জন্য জরিমানার বিধান আছে। সেই জরিমানা হচ্ছে যে নট বিলো দা, মানে মা- ও সেখানে বলা আছে যে যাদের ট্যাক্স হয় না, হুম, তাদের বেলায় 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যাদের ট্যাক্স হয় তাদের নট এক্সিডিং 1.5 টাইমস অফ দি ট্যাক্স, ট্যাক্সের 1.5 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। এখন ধরেন একটা কোম্পানি লুজিং কনসার্ন, তার ট্যাক্সই হয় না, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা করা হতে পারে। আর বাড়িওয়ালাদের বেলায় বলা আছে বাড়িওয়ালাদের একটা রেজিস্টার মেনটেন করতে হয়, সেটা যদি মানে ভাড়াটিয়াদের নাম টাম, তো এইটা যদি মেনটেন না করে তার জন্য সর্বোচ্চ ট্যাক্সের মানে 50% অথবা 5,000 এর মধ্যে যেটা বেশি এই পরিমাণ জরিমানা হতে পারে। এই তারপরে দেখেন পেনাল্টি ফর ইউজিং ফেক টিআইএন, মানে ভুয়া টিআইএন যদি ব্যবহার করে বা অন্যের টিআইএন ব্যবহার করে এবং এটা যদি ধরা পড়ে, তাহলে ডিসিটি তাকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। ঠিক আছে? এখন আপনাকে যদি এমসিকিউ দেয় যে ফেক টিআইএন ব্যবহার করার কারণে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়, 10,000, 20,000, 30,000, 40,000, আপনি তো কনফিউজড 20,000। যে কোনটায় টিক চিহ্ন দেবো, তাই না? সেই জন্য বলি যেগুলো দেখাচ্ছি এগুলো একটু মানে উম, মনে রাখতে হবে। কারণ হয় কি, এইসব জায়গায় এমসিকিউ করাটা খুব ইজি, সব জায়গা থেকে আপনার এমসিকিউ করা যায় না, বুঝছেন? আচ্ছা তাহলে বলেন তো, এই যে একটু আগে যেটা পড়াইলাম, ব্যবসা বন্ধ করার কতদিনের মধ্যে ডিসিটিকে
রিটার্ন সহ জানাতে হয় যে আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি, কতদিনের মধ্যে? 15 দিন। হুম? 15 দিন। 15 দিন, কারেক্ট। ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে হয়। না জানালে তার জন্য জরিমানার বিধান আছে, সেটা আছে, একটু পরেই আছে সেটা। হুম। এখন আর একটা কোশ্চেন হতে পারে যে কতদিনের ভিতরে মানে রিটার্ন দাখিল না করলে সেটা আর সেলফ অ্যাসেসমেন্ট থাকবে না, তাকে নর্মাল রিটার্ন সাবমিট করতে হবে। 100 সেটা হলো উইদিন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে রিটার্ন সাবমিট না করলে মানে সেই সেলফ আর সেলফ থাকবে না, এটা নর্মাল হবে আর কি। বুঝছেন? এই। হুম। তারপরে দেখেন 7 নম্বর। 7 নম্বর তো এইমাত্র পড়াইলাম একটু আগে, মনে পড়ে? হুম। জি স্যার, অ্যাডভান্স যদি না দিতে পারে সময় মতো তখন স্যার পেনাল্টি দেওয়া। হ্যাঁ, এই যে একটু আগে পড়ানো হয়েছে যে পেনাল্টি ফর ফেলিওর টু পে অ্যাডভান্স ট্যাক্স, যার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা সে যদি অ্যাডভান্স ট্যাক্স না দেয় বা কম দেয়, তাহলে যতটুকু কম দিছে তার সমপরিমাণ টাকা পর্যন্ত তাকে আবার ডিসিটি জরিমানা করতে পারে। ঠিক আছে? জি তারপরে স্যার। আসেন 8 নম্বর। 8 নম্বর হচ্ছে পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স অফ নোটিশ। ইনকাম ট্যাক্স অফিস থেকে যত নোটিশ হয়, হিয়ারিংয়ের নোটিশ, রিটার্ন চেয়ে নোটিশ, খাতাপত্র চেয়ে নোটিশ, এই নোটিশগুলোর যদি নন কমপ্লায়েন্স হয় তাহলে ডিসিটি যে পরিমাণ টাকা অ্যাসেসমেন্ট করবে তার সমপরিমাণ টাকা জরিমানা করতে পারবে। যে টাকা ট্যাক্স করবে তার সমপরিমাণ টাকা জরিমানা করতে পারবে। তারপরে দেখেন 9 নম্বর। 9 নম্বর হচ্ছে পেনাল্টি ফর ফেলিউর টু পে ট্যাক্স অ্যাজ পার রিটার্ন। রিটার্নের ভিত্তিতে যে ট্যাক্স আসলো সেই ট্যাক্স যদি পরিশোধ না করেই কেউ রিটার্ন সাবমিট করে, এটা অসম্ভব কাজ। আমার হিসাবে আমার ধরেন 2 লাখ টাকা ট্যাক্স আসছে, তা আমি কি এটা না দিয়ে কি রিটার্ন সাবমিট করব? এটা হয়? এটা কি, এটা তো আইনই তো পারমিট করে না। তা তারপরও ধরেন মানে মেলায় বা ভিড়ের মধ্যে কেউ হয়তো রিটার্ন এভাবে সাবমিট করে ফেলছে যে তার এডমিটেড লায়াবিলিটি সে পরিশোধ করে নাই, তার নিজের হিসাবে যে ট্যাক্স আসে সেটাও সে দেয় নাই। তো যদি মানে 173-র যে সেকশনের যে ট্যাক্স, মানে ট্যাক্স অ্যাজ পার রিটার্ন, সেটা পরিশোধ যদি না করে সে বা কম পরিশোধ করে, তাহলে ডিসিটি তাকে জরিমানা করতে পারে। সে কি পরিমাণ পারে? টোটাল ট্যাক্সের 25% বা যত টাকা কম দিছে তার মানে আম, সমপরিমাণ টাকা পর্যন্ত। এই। তো এই 9 নম্বরটাও খুব কমন না, আমি সবগুলো পড়াই তারপরে বলবো কোনটা কোনটা ইম্পর্টেন্ট। 9 নম্বরটা মোটেই ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 10 নম্বর। সবচেয়ে ইম্পর্টেন্ট গেছে 1 নম্বর, রিটার্ন দাখিল না করার জন্য জরিমানা। তারপরে এইটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট, সেটা হলো পেনাল্টি ফর কনসিলমেন্ট অফ ইনকাম। সেটা হলো মানে কর ফাঁকি, আয় গোপন, এর কারণে জরিমানা। যে পরিমাণ টাকা কর ফাঁকি দিছে ওই টাকা তো দিতে হবেই, উপরন্তু যে টাকা ফাঁকি দিছে তার 10% মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইয়ার্স। যে কয় বছর ফাঁকি দিয়ে ঘাপটি মেরে ছিল ওই কয় বছর দিয়ে গুণ হবে। বুঝছেন? এবং এই যে 10 নম্বরটা পড়াচ্ছি, পেনাল্টি ফর কনসিলমেন্ট অফ ইনকাম, এটা ম্যান্ডেটরি। এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে কনসিলমেন্টের কারণে যদি পেনাল্টি যে ডিসিটি করে এটা কি তার অপশনাল না আম, না না ম্যান্ডেটরি? এটা ম্যান্ডেটরি। এখন না, উত্তর হবে ম্যান্ডেটরি। মানে সব জায়গায় সবগুলা সেকশনে বলা আছে মে, ডিসিটি মে ইম্পোজ পেনাল্টি, অ্যান্ড মে মিন্স মে নট। ডিসিটি জরিমানা করিতে পারে, মানে করিতে পারে মানে ইচ্ছা তার, নাও পারে।
আর এইখানে বলা আছে যে শ্যাল, মানে ডিসিটিকে করতেই হবে, ডিসিটি শ্যাল ইম্পোজ পেনাল্টি। আচ্ছা, তারপরে দেখেন 11 নম্বর, পেনাল্টি ফর ফলস অডিট রিপোর্ট সাইন বাই দি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কোনো সিএ ফার্ম যদি মানে কোনো ভুয়া অডিট রিপোর্ট দিয়ে থাকে, তো এবং যদি সেটা ধরা পড়ে, তাহলে ডিসিটি ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে মিনিমাম 50,000, ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে, মানে ভুয়া অডিট রিপোর্টের জন্য। বুঝছেন? জি স্যার। 12 নম্বর, 12 নম্বর হচ্ছে পেনাল্টি ফর ফাইলিং ফেক অডিট রিপোর্ট। মানে একটা অডিট রিপোর্ট পাওয়া গেছে যেটা কোনো সিএ ফার্ম সই করে নাই, এটা ভুয়া, এটা রাস্তা দিয়ে সিল সাপোর্ট সিগনেচার এগুলো করে সাবমিট করছে, এবং একটা সিএ ফার্মের নাম ভাঙাইয়া সাবমিট করছে। পরে ওই সিএ ফার্মের খবর নিয়ে দেখা গেল, আইসিএবি পোর্টাল থেকে জানা গেল যে এই ধরনের ক্লায়েন্ট ওই সিএ ফার্মের নাই। বুঝছেন? তার মানে এই সিগনেচার বলেন, সিল বলেন, এগুলো সবই ফলস, সবই ফেক। তো এরকম রাস্তা দিয়া, এরকম যদি সিল সাপোর একটা প্যাড বানাইয়া এইভাবে যদি একটা মানে অডিট রিপোর্ট তৈরি করে নিয়ে আসে ট্যাক্স অফিসে, এবং যদি ধরা পড়ে, তাহলে ইনস্ট্যান্টলি 1 লাখ টাকা জরিমানা। কাকে জরিমানা করা হবে? ওই কোম্পানিকে, যে কোম্পানি এই ভুয়া অডিট রিপোর্ট সিল সাপোর্ট দিয়ে বানাইছে। তাহলে আগেরটা কি পড়াইছি? আগেরটা কি ছিল? 11 নম্বরটা, 11 নম্বরটা হলো জেনে শুনে মানে বিষ করেছি পান। মানে সিএ ফার্ম জাইনে শুনে একটা মিথ্যা অডিট রিপোর্ট দিছে, ভুল অডিট রিপোর্ট দিছে, যেটার সাথে প্রকৃত কোনো কিছু, ধরেন একটা অডিট রিপোর্টে বলা আছে তার এফডিআর আছে 1 কোটি টাকা, দেখাইছে আসলে আছে তার এফডিআর 50 কোটি টাকা। তার মানে হাইড করছে, তার মানে রিপোর্ট মানে অডিট রিপোর্টে মানে ফুল রিফ্লেকশন হয় নাই। হুম। আর নিচেরটা সিএ ফার্ম জানিই না, নিচেরটা তো কোম্পানিকে পেনাল্টি করা হবে যদি কোনো কোম্পানি এরকম ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে সাবমিট করে। এই তারপরে হচ্ছে পেনাল্টি ফর ডিফল্ট ইন পেমেন্ট অফ ট্যাক্স। তার মানে কারোর কাছে ট্যাক্স পাও না, কিন্তু সে ট্যাক্স দিচ্ছে না, তো সেক্ষেত্রে তার কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য আর যে পরিমাণ টাকা তার কাছে পাও না, তার সমপরিমাণ টাকা পর্যন্ত তাকে জরিমানা করতে পারবে। ঠিক আছে? জি স্যার। তারপরে দেখেন 14 নম্বর, পেনাল্টি ফর নট ডিসপ্লেইং পিএসআর অ্যাট দ্য কনসপিসিয়াস প্লেস হু হ্যাজ ইনকাম ফ্রম বিজনেস। যার ব্যবসা থেকে আয় আছে, সে তার ব্যবসায়, তার সে যেখানে বসে তার মাথার উপরে এই পিএসআরটা টানায় রাখতে হবে, মানে লেমিনেশন করে টোরে মাথার উপরে টানায় রাখতে হবে। আপনি অনেক দোকানে গেলে পাবেন পিএসআর। অনেকে পিএসআর টানায় না, শুধু টিন সার্টিফিকেট টানায় রাখে। বুঝছেন? এরকম দেখেন না চোখে? বিভিন্ন দোকানে গেলে তো আপনার চোখে মানে পড়ার স্যার কথা। টিন সার্টিফিকেট দেখা যায় প্রায়, আর হচ্ছে ইয়া দেখা আইনে বলছে যায়। পিএসআর, আইনে বলছে টিন, আগে ছিল টিন, এখন বলছে যে না, আপনি যে রিটার্ন, ওই দোকান যে রিটার্ন দাখিল করছে তার প্রমাণটা মাথার উপরে টানায় রাখতে হবে, এটা আইন। এই আইন যদি ভঙ্গ করে, তার জন্য তাকে মিনিমাম 20,000, ম্যাক্সিমাম 50,000 টাকা জরিমানা করা সম্ভব। যদি একটা দোকানে গিয়া সেই দোকানের মাথার উপরে মালিক যেখানে বসে বা দোকানের মেইন জায়গার মাথার উপরে যদি এটা পাওয়া না যায়। এই এটারও আমরা খুব একটা প্র্যাকটিস দেখি না, মানে এটাও মানে প্র্যাকটিক্যালি এটা খুব একটা দেখি না। ট্রেড লাইসেন্স আর হচ্ছে টিন সার্টিফিকেটটা দেখা যায়। হ্যাঁ, ট্রেড লাইসেন্সটা বাছাই করে রাখে, ট্রেন সার্টিফিকেট রাখে, কিন্তু আইনে বলা আছে পিএসআরটা রাখতে হবে প্রতি বছর। রিটার্ন দাখিল করার পরে ওই যে রিটার্নের অ্যাকনলেজমেন্ট স্লিপ, মানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, এটাই টানায় রাখতে হবে। এই তারপরে 15 নম্বরটা এইমাত্র পড়ানো হয়েছে আপনাকে, এই জাস্ট আজকে। সেটা হলো পেনাল্টি ফর ফেইলিং টু নোটিফাই দ্য ডিসিটি উইদিন 15 ডেজ অফ বিজনেস ডিসকন্টিনিউয়েন্স। ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে হবে, ডিসিটিকে নোটিফাই করতে হবে, লিখিতভাবে জানাতে হবে
যদি 15 দিনের মধ্যে জানাতে ব্যর্থ হয়, তার জন্য ডিসিটি তাকে জরিমানা করতে পারে। কত টাকা জরিমানা করতে পারে? তা যে বছর ব্যবসা বন্ধ করে দিছে তার আগের বছর তার যা ট্যাক্স হয়েছিল তার সমপরিমাণ পর্যন্ত। বুঝছেন? 100% অফ দ্য প্রিভিয়াস ইয়ার্স ট্যাক্স। আগের বছর যা ট্যাক্স হয়েছিল তার সমপরিমাণ টাকা পর্যন্ত ডিসিটি তাকে জরিমানা করতে পারবে, নাও পারে। এই এই 15টা হচ্ছে আমাদের আপনার জরিমানার ধারা। এরপরে 16, 17, 18, 19 এই চারটা হচ্ছে আপনার ট্রান্সফার প্রাইসিং রিলেটেড। তো ট্রান্সফার প্রাইসিং তো আপনাদের সিলেবাসে নাই, বুঝছেন? আপনার সিলেবাসে নাই। আপনি যখন এই সার্টিফিকেট লেভেল পাশ করে আপনি পরের লেভেলে যাবেন, তখন আপনার ট্যাক্স ইটা আছে, ট্যাক্স প্ল্যানিং, তারপরে ট্যাক্স এই ট্রান্সফার প্রাইসিং, এই দুইটা আছে। তো ট্যাক্স প্ল্যানিংটা তো আজকে পড়াইয়ে দিলাম, বুঝছেন? পড়াইছি, আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো আপনার এখানে কিছু কিছু টার্ম আছে, এই টার্মগুলো সম্পর্কে আপনি অবহিত না হলে পরীক্ষায় আসলে তখন আমাকে দোষ দিবেন, যে ট্যাক্স ইভেশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স ম্যানেজমেন্ট, এই শব্দগুলো কি এবং কোনটার সাথে কি পার্থক্য, এগুলো তো আমরা জানলাম না। তো পরীক্ষাতে যদি একটা কোশ্চেনও আসে এখান থেকে, তখন আপনি আমাকে বলবেন যে এটা পড়ানো হয়নি। তো এই জন্য ওই ট্যাক্স প্ল্যানিংটা পড়ানো হয়েছে, ওটা আপনি যখন আবার এই পরীক্ষায় পাশ করে উঠবেন আবার পড়ানো হবে। কিন্তু এইটা পড়ানো হয় নাই, হবেও না, সেটা হলো ট্রান্সফার প্রাইসিং। তো এই ট্রান্সফার প্রাইসিং রিলেটেড পেনাল্টির বিধান আছে চারটা, এই 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর। তাহলে পেনাল্টি পড়ানো শেষ, আমাদের অনেকগুলো জিনিস পড়ানো শেষ। এখন আসেন জেল, কি কি কারণে জেল হতে পারে, ইনকাম ট্যাক্সের আইন ভঙ্গের কারণে কি কি কারণে আপনার পানিশমেন্ট হতে পারে, আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে। এই এতক্ষণ ধরে যা পড়ানো হয়েছে সেটার নাম হলো পেনাল্টি, এবং পেনাল্টির যদি বাংলা করি, সে পেনাল্টির বাংলা হচ্ছে জরিমানা। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রসিকিউশন। প্রসিকিউশন মানে হচ্ছে এটা মানে এটা হলো মানে কোর্টের ব্যাপার, মানে ইনকাম ট্যাক্সের বিষয় না। ইনকাম ট্যাক্স মামলা দায়ের করতে পারে আইন ভঙ্গের কারণে, তখন ডিস্ট্রিক্ট জজ সাহেব যেটা বিচার করবেন সেটাই হবে, সেই বিচারে জেলও হতে পারে, আবার ফাইনও হতে পারে। এখানে ফাইন শব্দটার অর্থ হলো অর্থদণ্ড। ফাইনের বাংলা কিন্তু জরিমানা না, পেনাল্টির বাংলা হচ্ছে জরিমানা, ফাইনের বাংলা হচ্ছে অর্থদণ্ড। দণ্ড কত প্রকার ও কি কি কেউ বলতে পারবেন? দণ্ড 3 প্রকার, সেটা হলো কারাদণ্ড, অর্থদণ্ড, মৃত্যুদণ্ড। এখানে মৃত্যুটা নাই। বুঝছেন? ফাঁসি নাই, ফাঁসি ছাড়া সব আছে। এখন আসেন যে কি কি কারণে আপনার জেল হতে পারে। এটা সংক্ষেপে যদি দেখেন, কয়েকটা মাত্র, এখানে খুব বেশি না, এই কয়টা, এবং সেকশন সহ এখানে দিয়ে দিছি। মানে অফেন্স কি, নন কমপ্লায়েন্স অফ সার্টিন সার্টিন অব্লিগেশন, সেটার কারণে আপনার 1 বছরের জেল হতে পারে উইথ অর উইদাউট ফাইন। ট্যাক্স ইভেশন, এই যে কর ফাঁকি, কর ফাঁকির কারণে 5 বছর জেল হতে পারে। হুম, মানে সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 6 মাস, উইথ অর উইদাউট ফাইন, সাথে কিছু অর্থদণ্ডও হতে পারে। তারপরে দেখেন ফলস স্টেটমেন্ট, যদি ফলস অঙ্গীকারনামা দিয়ে থাকে তার জন্য 5 বছরের জেল হতে পারে, বাট নট মানে less than 6 month উইথ অর উইদাউট ফাইন। ফলস সার্টিফিকেট, ফলস সার্টিফিকেট দিলে তার জন্য আপনার 1 বছরের জেলের বিধান আছে, মানে সর্বোচ্চ 1 বছর, সর্বনিম্ন 3 মাস। তারপরে 315, টিডিএস না করলে তার জন্য 1 বছরের জেল হতে পারে, মানে উৎসে আয়কর কর্তন যদি না করে। উৎসে আয়কর কর্তন না করা এটাও একটা পানিশেবল অফেন্স, এবং এটার কারণে আপনার মানে 1 বছরের জেল হতে পারে। বুঝছেন? এই, তারপরে 316-তে ফেক অডিট, অডিট রিপোর্ট। ফেক অডিট রিপোর্ট যদি ধরা পড়ে যে সে অডিট রিপোর্ট মানে সিএ ফার্ম সই করে নাই, রাস্তা দিয়ে বানিয়ে নিয়ে আসছে, তার জন্য তার 5 বছরের জেল হতে পারে।
ভুয়া অডিট রিপোর্টের জন্য। তারপরে 317তে হচ্ছে মিসইউজ অফ টিআইএন, এর জন্য সর্বোচ্চ 1 বছরের জেল হতে পারে, উইথ এ ফাইন আপ টু 1 লাখ টাকা অর বোথ। 1 লাখ টাকা অর্থদণ্ড হতে পারে সাথে, অথবা দুইটাই হতে পারে। ক্রিয়েটিং অবস্টাকল টু ডিসচার্জ ডিউটিজ অফ দ্য ইনকাম ট্যাক্স অথরিটি, আয়কর কর্তৃপক্ষ তাদের ডিউটি পালন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন যদি হয়, তাহলে যে বাধা দিল তাকে 1 বছরের জেল দেওয়া সম্ভব। এই জেল কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেয় না, ইনকাম ট্যাক্সের ডিসিটি এনবিআর এর অনুমতি নিয়ে পুরান ঢাকায় জজ কোর্টে গিয়া মামলাটা ফাইল করে আসে, বাদী হিসাবে ডিসিটি, বিবাদী হলো ওই করদাতা যে কর ফাঁকি দিছে বা হ্যাং ত্যাং, এখানে যা দেখতে পাচ্ছেন তাই আর কি। তা মামলা হবে, মামলা করলে মামলার বিচার হবে, বিচার করবে ডিস্ট্রিক্ট জাজ, জজ কোর্টে বিচার হবে, জজ কোর্ট মানে লোয়ার কোর্ট। এরপরে যদি আবার আপিল হয় ইত্যাদি হায়ার কোর্টে যেতে পারে। এই বুঝছেন? জি স্যার। তাইলে আজকে কিন্তু জেল জরিমানা সবই দিয়ে দিলাম। হুম। কনক্লুশনে কয়েকটা কথা বলি। 1 নম্বরে বলছে যে নো পেনাল্টি শ্যাল বি ইম্পোজড উইদাউট গিভিং এ রিজনেবল অপরচুনিটি অফ বিং হার্ড। এই যে জরিমানাগুলো পড়ানো হলো, পেনাল্টি পড়ানো হলো, কোনো পেনাল্টি কিন্তু ডিসিটি এককভাবে করতে পারবে না, মানে করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। প্রথমে করদাতাকে বলতে হবে যে আমি এই কারণে, আপনার এই কারণে আমি আপনাকে জরিমানা করতে চাই, তো আপনার কোনো মানে আছে কিনা, আপনার এই বিষয়ে কোনো বলার আছে কিনা, তাকে সুযোগ দিতে হবে। হুট করে পেনাল্টি করে দেওয়া যাবে না। 2 নম্বর, পেনাল্টি আন্ডার সেকশন এত 266, 275, 76, 77, 78, 79 ক্যান বি ইম্পোজ বাই দি ডিসিটি উইদাউট টেকিং প্রায়র অ্যাপ্রুভাল অফ দি আইজিসিটি। cannot be imposed by the DCT without taking prior approval from the IGCT। এই যে কয়েকটা ধারার কথা বলছে, উপরে তো এই ধারাগুলো আছেই, আমরা পড়াই গেছি। ওই ধারাগুলোতে যদি জরিমানা করতে হয়, তাহলে ডিসিটি একা একা পারবে না, তার বসকে সাথে নিয়ে নিতে হবে। তার বসকে চিঠি লিখবে, বস হচ্ছে আইজিসিটি, ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার বা এডিশনাল কমিশনার, তার কাছে চিঠি লিখবে যে আমার এই করদাতাকে আমি এত টাকা জরিমানা করতে চাই, আপনার অনুমতি চাই। সেই আইজিসিটি যদি অনুমতি দেয়, জয়েন্ট কমিশনার যদি অনুমতি দেয়, তবেই ওই ধারাগুলোতে জরিমানা করা সম্ভব। আর বাকিগুলো ডিসিটি একা একাই পারে। আর জেলের ব্যাপারে নিচে বলা আছে যে নো প্রসিকিউশন অফ অ্যান অফেন্স পানিশেবল আন্ডার এনি প্রভিশনস শ্যাল বি ইনিশিয়েটেড এক্সেপ্ট উইথ দ্য প্রিভিয়াস স্যাংশন অফ দি বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি ছাড়া ডিসিটি কোনো কারোর বিরুদ্ধে মামলা করিতে পারিবে না। দি বোর্ড মে কম্পাউন্ড সাচ অফেন্স either before or after the institution of any proceeding or prosecution for a punishable offense। এবং বোর্ড ওই মামলাটা উইথড্র করতে পারবে। ডিসিটি মামলা করতে পারবে, মামলা উইথড্র করতে পারবে না। মামলা উইথড্র করতে পারবে না, সমঝোতাও করতে পারবে না। মামলা উইথড্র করা, সমঝোতা করা এর ক্ষমতা দেয়া আছে এনবিআর কে। বুঝছেন? হুম। কোনো প্রশ্ন? না স্যার। তাইলে আজকে 4টা জিনিস শেষ হলো। এর ভিতরে যেটা যেটা আপনার মেইলে দেওয়া সম্ভব এটা আমি দিয়ে দিচ্ছি, আর যেটা একটু কারেকশন করতে হবে এটা হয়তো পরে দিয়ে দেবো, পরে পাবেন আপনি। বুঝছেন? 4টাই পাবেন। আর আগামী ক্লাসে আমরা কি কি পড়াবো সেটা একটু নোট করে রাখেন, আমাকে মনে করায় দিলে ভালো, মনে থাকলে তো ভালো, মনে করায় দিন। একটা হলো আপিল, আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে লিটিগেশন মিটিগেশন, ওইটা পড়ানো হবে। আর রেসিডেন্ট নন রেসিডেন্ট, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, এই 2টা জিনিসই আমাদের সিলেবাসে বাকি। তো সেই হিসাবে আগামী ক্লাস হয়ে গেলে আর মনে হয় ক্লাসের দরকার হবে না। আর আপনাদের একটা ক্লাস দরকার হবে, সেটা হচ্ছে যে একটা মক টেস্টের মতো, যে কি কি কোশ্চেনের প্যাটার্ন কেমন হতে পারে, এবং সেটা দেখাবো আর কি।
তো সেটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো ধরে নেওয়া যায় যে আগামী 2টা ক্লাস হলে আমাদের আর ক্লাসের দরকার হবে না। এই আর দরকার হবে যদি আপনারা আরো অঙ্ক করতে চান। এই ঠিক আছে, কোনো কোশ্চেন? নো স্যার। ঠিক আছে, আজকে আর বেশি দিতে চাচ্ছি না, 4টা চ্যাপ্টার পড়ানো হয়েছে তো, সুতরাং আর আর শুরু করলে ওটা শেষ হবে না। স্যার সুতরাং আমার একটা কোয়েশ্চেন ছিল টোবাকো নিয়ে স্যার। টোবাকো বলেন। স্যার কোম্পানির ক্ষেত্রে তো স্যার ম্যানুফ্যাকচারিং টোবাকো ম্যানুফ্যাকচার কোম্পানির ক্ষেত্রে তো স্যার আমরা 45% ট্যাক্স নেই আর 2.5% সারচার্জ নেই। তাহলে স্যার একটা যদি ব্যক্তির মানে টোবাকো বা হচ্ছে আপনার মানে জর্দাগুল এগুলোর ব্যবসা যদি থাকে, তাহলে যদি ব্যক্তির ট্যাক্স বের করতে চাই সেক্ষেত্রে তো আমরা স্ল্যাবে ফেলাই না, তাহলে জি আমরা না, জি না, না না, আপনার কথা আর বাড়াইতে পারবেন না। এই আপনার কথা এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এখনই লাইন চ্যুত হয়ে গেছে, আপনি অন্য লাইনে যাচ্ছেন, আপনাকে আর আমি যেতে দেবো না। একটা কথা ভালো করে শুনে রাখেন, এই খারাপ জিনিসগুলো যারাই বানাবে, সে কোম্পানি হোক, ব্যক্তি হোক, পার্টনারশিপ ফার্ম হোক, তার ট্যাক্স ডাইরেক্ট, সে ব্যক্তি হলেও ডাইরেক্ট 45% ট্যাক্স এবং 2.5% সারচার্জ। ভালো করে শুনে রাখেন। এই ভদ্রলোকের নাম কি? কাউস মিয়া। বানায় কি? হাকিমপুরি জর্দা কাম সারছে। তার মানে সে মানে ব্যক্তি না, সে মানে মানব না, সে মহামানব। মানে তার এখন 45% ট্যাক্স হবে, মানে 47.5% ট্যাক্স হবে, বুঝতে পারছেন? জি স্যার, তাহলে স্যার তার যদি অন্য কোনো খাত থেকে অন্য income ইনকাম থাকে, থাকলে অন্য ইনকামের উপরে স্ল্যাব, বা তামাকজাত পণ্য উৎপাদনের উপরে ডাইরেক্ট 47.5%। আর বাকিটুক যাই হবে ওটা স্ল্যাবের উপরে ফালাইয়া তারপরে হচ্ছে অফকোর্স, রিপিট থাকলে অফকোর্স। আপনাকে একটা অঙ্ক দিতে পারি, কাউস মিয়ার বাড়ি ভাড়া ইনকাম আছে 10 লাখ, আর হাকিমপুরি জর্দা থেকে ইনকাম তার 50 লাখ, এই টোটাল তার 60 লাখ টাকা ইনকাম, মানে আয়কর বাহির করুন। এই ছোট্ট একটা অঙ্ক দিতে পারি আপনাকে, পারবেন না? তাহলে স্যার টোবাকোটা ডাইরেক্ট 45% আর সারচার্জ দিয়ে দিব, আর হচ্ছে বাড়ি ভাড়া যেটা নাকি বললেন ওটাকে স্ল্যাবে ফালাইয়া তারপরে বের করতে হবে। অফকোর্স, এইটাই দুইভাবে জি স্যার, অঙ্কটা বুঝতে করতে পারছি। হবে, 2টা পার্টে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে যোগ করতে হবে। এই, হুম। আমি দেখতেছি যে আপনি বলতে বলতে যাচ্ছেন, সে যদি ব্যক্তি হয় নিশ্চয়ই তার লাভ হবে, এই ধরনের কথাবার্তা বলতেছিলেন আর কি, এই জন্য থামাই দিছি আপনাকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই আজকে। 4টার মধ্যে যে একটা দুইটা পারি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আগামীতে দেবো। ঠিক আছে। স্যার আমরা আপনার কয়টা ক্লাস পাবো আমি মোট? জানি না আজকে সহ কয়টা হলো, তাও জানি না, বাট আমি দেখলাম যে আজকে সহ স্যার 8টা ক্লাস হলো আজকে স্যার। সহ 8টা যদি হয়, আর 2টা ক্লাস হবে আর কি, আর 2টা ক্লাস পাবেন পরীক্ষার আগে। তো আগামী সোমবার একটা, আর হয়তো আর একটা সোমবার হলেই শেষ, মানে এরকমই। স্যার আমাদের এক দুইটা স্যার, হুম, 1-2টা। শুধু কাটিং হুম, কি? স্যার ম্যাথের উপরে 2টা ক্লাস নিলে ভালো হতো মনে হয় হ্যাঁ, স্যার। নিতে পারি। যদি শুধু আপনি, ম্যাথ পড়াতে। মনে করেন ম্যাথ করানো হয়েছে, আমার ব্যক্তি বলেন, কোম্পানি বলেন, এগুলো করানো হয়েছে, আর পার্টনারশিপ ফার্ম আপনাদের সিলেবাসে নাই। পার্টনারশিপ ফার্ম হলো যদি এই পরীক্ষা পাশ করেন ওইটাতে গিয়ে পার্টনারশিপ, আপনার সিলেবাসের সাইজটা একটু ছোট। তো সেগুলো আমরা সবই শেষ করব। শেষ করার পরে তারপরে জি যদি স্যার। মনে করেন যে স্যার আরও 1-2টা ব্যক্তির অঙ্ক, কোম্পানির অঙ্ক করায় জি দেন, স্যার। সেই সময় পেলে আমরা অবশ্যই করাবো, মানে আমার কোনো আপত্তি নেই। ভালো হবে হ্যাঁ। স্যার। এটা তোমার বলতে জন্য ভালো চাচ্ছি, হবে স্যার। বুঝছেন? জি স্যার। স্যার, ঠিক। হ্যাঁ, বলেন। স্যার একটু হুম। ওই যে ল্যাপটপে অন করছিলাম বাট মনে হয় শুনতে পারিনি আমার আমি ওই যে শশী আক্তারের সাথেও অ্যাড করতে চাইছি কুইজ কোশ্চেন, ওই যে যেটা টোবাকো বললো উনি উনি ওর সাথে হচ্ছে যে ব্যবসা হচ্ছে এমনি স্যার ময়দা বা এই ধরনের কিছু করা, তো সেক্ষেত্রে কি তার কিভাবে হবে স্যার ওই রিটার্নটা? তো একইভাবে ওই যে উত্তর দিলাম, ওই মেয়েটাকে যে উত্তর দিছি একই উত্তর। তামাকজাত পণ্য উৎপাদন করলে ওইটা ডাইরেক্ট, আর বাকি সব স্ল্যাব। বুঝছেন? কি কথা বলেন না কেন?
জি স্যার, ঠিক আছে স্যার। প্রিভিয়াস কোশ্চেন ছিল, হুম, আমার একটু ওটা বুঝতে একটু ঘাটতি আছে। ফাইনাল ট্যাক্সের ব্যাপারে একটা কোশ্চেন করতে চাইছিলাম স্যার, ওই যে সেভিং ইনভেস্টমেন্টের। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি স্যার, ইন্টারেস্ট অফ সেভিং ইনভেস্টমেন্ট এই হুম, ক্ষেত্রে স্যার, বলেন। সেটা যদি একটু বোঝাতেন স্যার, ওটা আমি ফুললি বুঝি নাই ভালো করে আর কি। মানে কি বুঝাবো, কি বোঝেন নাই আমার একটু বুঝাই বলেন যে কোনটা বোঝেন নাই। যেমন স্যার, নেক্সট ক্লাসে স্যার সেভিং হ্যাঁ, ইনভেস্টমেন্ট ছিল 5 লাখ টাকা, ওখান থেকে স্যার ফুললি ওটা বাদ দেওয়া হয়েছিল। ওই জিনিসটা আমি বুঝি নাই আর কি। না বাদ দেওয়া হয় নাই, বাদ দেবো কেন? বাদ ইন্টারেস্ট একবার নেওয়া হয়েছে স্যার, পরে আবার বাদ দেওয়া হয়েছে, সেটা ক্লিয়ার না আমি। না, সঞ্চয়পত্রের সুদ যেহেতু চূড়ান্ত কর দায়, ওই চূড়ান্ত কর দায়ের উপরে কোনো বিনিয়োগ রেয়াত হয় না, ওই কারণে বাদ দিয়ে করা হয়েছে। বুঝছেন? হুম। জি স্যার। আপনি আমার স্যালারি শিটটা খুলে দেখেন, স্যালারি শিটে ওখানে লেখা আছে যে বিনিয়োগ রেয়াত ফর্মুলাটা কি। ইনকামের 3%। কোন ইনকাম? আমার ইনকামের মধ্যে যদি ফাইনাল ট্যাক্সের কোনো আইটেম থাকে, যেমন সঞ্চয়পত্রের সুদ, ওইটাকে বাদ দিয়ে যে পরিমাণ টাকা ইনকাম হয় তার 3%। ক্লিয়ার স্যার এখন। অথবা আমি যা বিনিয়োগ করছি প্রকৃত বিনিয়োগ তার 15%, অথবা 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা কম সেই পরিমাণ টাকা আমি বিনিয়োগ রেয়াত পাবো। জি। বুঝছেন? জি স্যার। এই, যেমন আপনার ধন্যবাদ। একটা উদাহরণ দিতে পারি যে আমার বেতন থেকে আয় কত 10 লাখ, আর সঞ্চয়পত্রের সুদ থেকে আয় কত 10 লাখ, আমার টোটাল আয় কত 20 লাখ। তাহলে আমি কত টাকার উপরে রেয়াত পাবো, কত টাকার উপরে আমি 3% ক্যালকুলেশন করব? 20 লাখ টাকার উপরে? হুম। আহ 10 লাখ টাকার উপরে স্যার। হ্যাঁ, 10 লাখ টাকার উপরে হবে। আমার চাকরি থেকে আয় হচ্ছে 10 লাখ, আর জি। সঞ্চয়পত্রের সুদ হচ্ছে 10 লাখ, এই টোটাল আমার ইনকাম হচ্ছে 20 লাখ। এখন জি। আমি বিনিয়োগ রেয়াত যে 3% পাবো সেটা কোন ইনকামের উপরে? এই 20 লাখ টাকার পুরোটার উপরে পাবো? উত্তর হচ্ছে না। না, দশ লাখ কেন? টাকার কেন উপরে। না? কেন না? এই 20 লাখ টাকার ভিতরে একটা ইনকাম আছে যেটা চূড়ান্ত কর দেয়। কোনটা সেটা? সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয় সুদ। তো ওইটা বাদ দিলে থাকে কত? 20 লাখ থেকে 10 লাখ বাদ দিলে 10 লাখ থাকে। দশ তাহলে লাখ 10 লাখের 3% আমি 30,000 টাকা আমি আয়কর রেয়াত পাবো। আমার যা ট্যাক্স আসবে সেখান থেকে আমি 30,000 টাকা কম দিয়ে পারবো। বুঝছেন? রাইট স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা। স্যার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের মধ্যে তো সঞ্চয়পত্রের সুদ আসে তাই না স্যার? জি না, মানে না না সঞ্চয়পত্রে না যে না 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 না, ভুল, সব ভুল। বিনিয়োগে কখনো সঞ্চয়পত্রের সুদ থাকে না। সঞ্চয়পত্রের সুদ হচ্ছে আমার ইনকাম। আপনি দুইটা ডিফারেন্সই বোঝেন না। একটা হলো আমার আয়, আর একটা হলো বিনিয়োগ। তার সুদ বিনিয়োগ বাদ দিলাম, মানে স্যার আমি যে 10 লাখ টাকা জাস্ট মানে ইনভেস্ট, মানে সঞ্চয়পত্র যে স্যার আগে তো 5 লাখ টাকা ফিক্সড করতে হয়, তারপরে তো ওখান থেকে আস্তে আস্তে সুদ আসে। তো আমি যে 5 লাখ টাকা রাখলাম এক জায়গায়, ওইটা তো আমার অ্যাকচুয়াল ইনভেস্ট। সেটা তো বটেই, সেটা তো বলছি ওইটি। আপনাকে। সেটা আচ্ছা ধরেন আচ্ছা। না, আপনার এই বছরে আপনার সঞ্চয়পত্রে কোনো বিনিয়োগ নাও থাকতে পারে। আমি 2 বছর আগে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছি 50 লাখ টাকা, সেইটার সুদ প্রতি বছর আমি পাচ্ছি 10 লাখ টাকা করে। কথার কথা। কি আমি হচ্ছে বুঝছেন দুই আমার? বছর স্যার মানে আমি যে 2 বছর আগে মানে 5 লাখ টাকা ফিক্সড করছি, সেইটা আমার হচ্ছে মানে আমি যেই বছর ট্যাক্স হিসাব করবো সেই বছরে কাউন্ট হবে না। যে বছরে মানে আমি বিনিয়োগ করব 5 লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করব, ওই 5 লাখ টাকার 15%-এ 75,000 টাকা, অথবা ইনকামের 3%, অথবা 10 লাখ, ওই হিসাবটা হবে। বুঝছেন? কিন্তু আপনার যে গোলমালটা যেখানে লাগছে, সে গোলমালটা হলো যে স্যার আপনি বলতেছেন যে সঞ্চয়পত্রের সুদ পাইছি আমি 10 লাখ, আমি বিনিয়োগ রেয়াত যখন ক্যালকুলেট করব তখন এই সঞ্চয়পত্রের সুদ আমার এটা বিবেচনায় আসবে না, এটা বাদ দিয়ে বাকিটার উপরে 3% করতে হবে। তাইলে আমি আম, মানে আমি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলাম এটার উপরে রেয়াত পাবো না, যে বছরে আমি বিনিয়োগ করেছিলাম সেই বছরে রেয়াত পাবো, প্রতি বছরে নয়। আমি 3 বছর আগে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছি 5 লাখ টাকা, ওই মানে ইটা কি বলে, ওইটা আমি প্রতিবার দেখায় দেখাইয়া রেয়াত পাবো তা হবে না। যে বছরে বিনিয়োগ করছি সেই বছরে রেয়াত পাবো। কি বুঝছেন আমার কথা? জি স্যার, এবার ক্লিয়ার, এবার বুঝতে পারছি স্যার। হুম।
স্যার কিছু মনে না করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্যার। আর এই ক্লাসই তো সব কোশ্চেন ক্লাসই তো চুপচাপ থাকেন। আমি তো পরেই আপনাকে শান্তি পাই না, কারণ কোনো পার্টিসিপেশন নেই। আমি কেন স্যার? একভাবে পরে যাইতেছি, কেউ কোনো সারা শব্দ করে না। আমি যদি জিজ্ঞেস করি বুঝছেন, তাও কোনো শব্দ নেই। মানে পার্টিসিপেশন 100% আছে, কিন্তু হয়তো কথা, আমার ল্যাপটপটা প্রবলেম, কথা শোনা যায় না। পরে যে ফোনে স্যার ইয়ে করলাম। তাহলে এইখানেই আপনি আমাকে মানে প্রশ্ন করতে পারেন, এইখানে আমার সাথে কথা বলতে পারেন, আবার হোয়াটসঅ্যাপ দিয়ে কি হবে? এইখানেই সবাই চুপ। বুঝছেন? একটু পার্টিসিপেট করেন, দেখা যায় কি যে যে ছেলেমেয়েরা এই ক্লাসগুলো একটু পার্টিসিপেট করে, বোঝার চেষ্টা করে, তারা পাশ করে যায়, এবং এরপরে আপনাকে পড়তে হবে না। মানে যদি আপনি এই ক্লাসেই যদি অ্যাটেন্টিভ না হন, তাহলে তো আপনার পড়তেই হবে। বুঝছেন? বিদেশে কি হয়, আপনি যদি আমেরিকা যান, অস্ট্রেলিয়া যান, কি হয়? বাসায় কেউ পড়ে? শুনছেন? জীবনেও শুনবেন না যে বাসায় হোমওয়ার্ক আছে, বাসায় পড়তে হবে। নো, ওই যা পড়া সব ইউনিভার্সিটিতে। তো সেইটা একটু হন, মানে একটু পার্টিসিপেট করলে এই তো আস্তে আস্তে সব বুঝতেছেন। ক্লাস এই যে মানে কোশ্চেনগুলো হচ্ছে, তার মানে বোঝা যায় যে পড়াশোনা করতেছেন বা কিছু। এখন আমি এটাও বুঝি যে আপনার তো শুধু ইনকাম ট্যাক্স পড়লে হবে না, আরো অনেক সাবজেক্ট আছে, অফিস আছে, সব কিছুই তো মেনটেন করতে হয়, তাই না? জি স্যার। আর জি মানুষের স্যার। গরজটা বাড়ে কখন? পরীক্ষার আগে আগে গরজটা বাড়ে। তো সেটা তো হবে না, আপনার ইনকাম ট্যাক্সের ক্লাসে অন্তত ওইটা হবে না। ইনকাম ট্যাক্সের পরীক্ষার প্রিপারেশনটা আপনার ক্লাস চলাকালীনই আপনাকে করে ফেলতে হবে, এটা শেষ। এই ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। জি স্যার।